করি। হ্যাঁ, এখানে দেখি আমরা আজকে আবার এই যে আমাদের যেটা দেখবো আমরা তাপ ইঞ্জিন নিয়ে দেখবো। এই তাপ ইঞ্জিনের এই বিষয়টা আমরা এখন আলোচনা করব। তাপ ইঞ্জিনটা আলোচনা করলে আমরা কি পাবো দেখি। এই তাপ ইঞ্জিন, এটা এই পাঠটা শেষ করলে আমরা কি কি শিখতে পারবো দেখো। তাপ ইঞ্জিন কি তা বলতে পারবো, তাপ ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে পারবো, কার্নো ইঞ্জিন সম্পর্কে বর্ণনা করতে পারবো, কার্নো চক্র সম্পর্কে বর্ণনা করতে পারবো। তাহলে আমরা এখন দেখবো আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সৃজনশীল কোয়েশ্চেন হবে এখান থেকে 100%। সৃজনশীল সৃজনশীল কোয়েশ্চেন 100% এখান থেকে হবে। সো সবাই কেয়ারফুল এবং সবাই এটা বেশি ভালোভাবে বুঝতে হবে, এটা এই টপিকসটা বুঝতে হবে। এর আগে যে লেকচারটা দিয়েছি এটা ততটুকু গুরুত্বপূর্ণ নয় যতটুকু গুরুত্বপূর্ণ এটা। কার্নো ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করতে হবে, আমরা এগুলো নিয়ে আলোচনা করব। সবাই একটু কেয়ারফুল, একটু সবাই খাতা কলম পাশে রাখি আমরা। তাহলে আমরা এখন দেখি এই যে তাপ ইঞ্জিন, এখানে একটা তাপ উৎস থাকবে আর একটা তাপ গ্রাহক থাকবে, তাই না? তাপ ইঞ্জিন আমরা কি দেখছিলাম, তাপ উৎস থেকে তাসলিমা নাদিয়া, তাপ গ্রাহক। দুর্জয় বলো। স্যার তাপ ইঞ্জিন তাপ উৎস থেকে তাপমাত্রা তাপ গ্রাহকে পরিবর্তিত হবে স্যার। তাপ উৎস থেকে তাপ গ্রহণ করবে, তাপ উৎসটা একটা তাপমাত্রায় থাকবে, সেই তাপমাত্রাটাকে আমরা T1 বলতেছি। আর কিছু তাপকে কাজে পরিণত করবে, আর বাকি বাকি তাপটাকে সে তাপ গ্রাহকে প্রেরণ করবে বা বর্জন করবে। হ্যাঁ, বর্জন করবে, যেখানে তাপমাত্রা T2 থাকবে। তাহলে এই দুইটার মধ্যে যে পার্থক্য হয়, তাপ উৎস এবং তাপ গ্রাহকের মধ্যে তাপের যে পার্থক্য হয়, সে পরিমাণ তাপটাকে সে কিসে পরিণত করবে? কাজে পরিণত করবে। কাজে পরিণত করবে। সেটা কত? স্যার T1 - T2। নো নো, তাপ, শক্তি। কাজ মানে কি? শক্তি। তোমরা তোমরা ক্লিয়ার হও, শুনো প্লিজ, একটু শুনো। এখানে আমি বলছি যে কাজ, কাজ মানে শক্তি। শক্তি কি? তাপ এক প্রকার শক্তি, তাপমাত্রা তো এক প্রকার শক্তি না। তোমরা T1 - T2 কেন বলতেছো? চিন্তা করে বলো। তুমি কি করতেছো? কাজ, কাজ মানে হচ্ছে শক্তি, তাপ এক প্রকার Q1 - Q2 স্যার। Q1 - Q1 Q2, Q2 টাই হবে। কেন Q1 - Q2 হবে বুঝতে পারছি এখন? কেন হবে? স্যার Q1 - Q2 কেন হবে? স্যার এখানে শক্তির রূপান্তর করতেছে মূলত। শক্তির রূপান্তর হচ্ছে, তাই? ওকে, আমরা শক্তির কাজের কথা বলতেছি এখানে। হ্যাঁ, তাহলে আমরা এখন দেখি। তাহলে আবার একটু দেখতেছি আগের চিত্রটাকে আমরা দেখতেছি। তাহলে আমরা কি করতেছি, এটা একটা তাপ ইঞ্জিন আছে, তার কাজ কি হবে? উৎস থেকে কি করবে সে? উৎস থেকে কি করবে? তাপ সংগ্রহ করবে। সেটা কি পরিমাণ? স্যার Q1 পরিমাণ। Q1 পরিমাণ। তারপরে কোথায় গ্রাহকে কতটুকু রাখবে? স্যার কাজ সম্পাদন করার পর যতটুকু বাকি থাকবে সেটা কত? স্যার Q1 - Q2। সেটা Q2, গ্রাহকে Q2 রাখবে। আর কতটুকু কাজে পরিণত করবে সে? যতটুকু নিয়ে Q1 - Q2 যতটুকু নিয়েছে এবং যতটুকু দিচ্ছে তাদের পার্থক্যের সমপরিমাণ সে কাজে পরিণত করবে। নিয়েছে Q1, আমি মনে করি তোমাকে বাজারে পাঠালাম 20 টাকা দিয়ে, তুমি বাজারে খরচ করছো, বাজার করছো 15 টাকা, তাহলে তোমার আর কত টাকা থাকবে? 5 টাকাটা। এটাই হচ্ছে তোমার কি, তোমার এটাই হচ্ছে তোমার কাজ। অর্থাৎ তুমি উৎস থেকে যতটুকু নিচ্ছ। তাহলে যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে আমরা তাপ ইঞ্জিন বলি। তাপ ইঞ্জিনের দক্ষতা আমরা দেখছিলাম। দক্ষতা কি ছিল? দক্ষতা কি ছিল কিছুক্ষণ আগে পড়ছি? কাজের পরিমাণ হ্যাঁ, ডিভাইডেড বাই গৃহীত বা শোষিত তাপ শক্তি। আচ্ছা, বাকিরা কিন্তু রেসপন্স করতেছে না কেন? ওয়াই? আমি একটু দেখি বাকিরা রেসপন্স করে না কেন। জিলানুর, 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 রমিস, রমিস দক্ষতা কি হবে? মিম, মিম বলো দক্ষতা কি হবে? মিম, মিম কি রে ভাই, এরা কথাই বলো না দেখি। পূজন, আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। হ্যাঁ বলো। হ্যাঁ, শারমিন বলতে চাচ্ছ, বলো দক্ষতা কি হবে?
কোনো নির্দিষ্ট সময়ে কোনো ইঞ্জিনের গৃহীত তাপের যত অংশ কাজে পরিণত হয় তাই ইঞ্জিনের দক্ষতা। অর্থাৎ কাজ ডিভাইডেড বাই গৃহীত তাপ, কাজ ডিভাইডেড বাই গৃহীত তাপ। গৃহীত তাপ। হ্যাঁ, তাহলে এটাই হবে দক্ষতা। ওকে, তাহলে আমরা কতটুকু কাজ করতে পারছি? Q1 মাইনাস Q2 কাজ করতে পারছি, তাই না? তাই না? Q1 মাইনাস Q2 কাজ করতে পারছি না? Yes, sir. আর কতটুকু গ্রহণ করছিলাম? এগুলা কিছুক্ষণ আগে বলছি, তোমরা খাতা কলম নিয়ে পাশে লিখতেছো না মনে হয়। Q1 পরিমাণ নিয়েছি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি Q1 মাইনাস Q2, এটাকে আমরা পার্সেন্টেজে, এটা তো কিছুক্ষণ আগে দেখাইলাম। তাহলে এটাই হচ্ছে জি দক্ষতা, স্যার। সাধারণত একটা দক্ষতা। তাহলে তাপ ইঞ্জিন কি? আমরা এই যে সাদি কার্ন, এই যে আমরা যে তাপ ইঞ্জিন গুলো দেখি, সে তাপ ইঞ্জিন গুলো সর্বোচ্চ দক্ষতা হচ্ছে 5 থেকে 25%। অর্থাৎ এরা সর্বোচ্চ কাজ করতে পারে। দেখো, তোমাকে যদি আমি 100 জুল তাপ গ্রহণ করে উৎস থেকে, সে সর্বোচ্চ 25 জুল কাজ করতে পারে। বাকি 75 জুল কাজ তাকে তাপ বর্জন করতে হয় তাপ গ্রাহকে। তাহলে এই ইঞ্জিনের দক্ষতা কত? একটা ইঞ্জিন, যে আমরা ইঞ্জিন গুলো পাই, সেগুলোকে যদি তুমি 100 জুল তাপ দাও, তার মাত্র 25 জুল সে কাজে পরিণত করতে পারে। বাকি 75 জুল কম, সর্বোচ্চ সে 25 জুল কাজে পরিণত করতে পারে। সর্বনিম্ন 5 জুল, সর্বোচ্চ 25 জুল। তাহলে সে, তার দক্ষতা কত হবে? সর্বোচ্চ দক্ষতা কত হবে? 5 থেকে 25%। 5 থেকে 25 পর্যন্ত, এর চেয়ে বেশি হবে না। তাহলে বাস্তবে যে যন্ত্রগুলো পাওয়া যায় তাদের দক্ষতা সর্বোচ্চ, এটা এমসিকিউতে আসবে, বাস্তবে যে যন্ত্রগুলো পাওয়া যায় তাদের দক্ষতা সাধারণত 5 থেকে 25% উপরে হয় না। তাহলে এই ত্রুটিগুলো কেন হয় না, 100% কেন হচ্ছে না, 100% কেন হচ্ছে না, সেটা দেখানোর জন্য, সেটা বোঝানোর জন্য, সে ত্রুটিটা দূর করার জন্য সাদি কার্নো 1748 সালে সকল দুষ্ত্রুটি মুক্ত একটা ইঞ্জিনের কথা ভাবছেন, যেটাকে কার্নো ইঞ্জিন বলা হবে। এটা হচ্ছে, উনি হচ্ছেন সাদি কার্নো। উনি দক্ষতাটাকে 100% করার জন্য, যে যন্ত্রগুলো থাকবে, তাপীয় ইঞ্জিন থাকবে, তাদের দক্ষতা 100% করার জন্য একটা ধারণা দিচ্ছেন। একটা কি দিচ্ছেন? ধারণা দিচ্ছেন। এটাকে বলা হচ্ছে, এই ধারণা থেকে যে যন্ত্রটা তৈরি করা হবে সেটাকে বলা হবে কার্নো ইঞ্জিন। এটাকে কি বলা হবে? কার্নো ইঞ্জিন বলা হবে। তাহলে ওনার ধারণা মতে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত হতে পারবে? 100%। কিন্তু বাস্তবে তাপীয় ইঞ্জিনের দক্ষতা কত থেকে কত পাই আমরা? 5 থেকে 25। হ্যাঁ, তাহলে দেখো, আমরা জানি কোন তাপীয় ইঞ্জিনের ক্ষেত্রে যখন তাপীয় ইঞ্জিন সাম্য অবস্থায় থাকে, তখন তাপমাত্রা সমানুপাতিক হয়। তাপ কিসে হয়? তাপ কিসের সমানুপাতিক হয়? তাপমাত্রা সমান। তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবা বলো তো? কিউ সমানুপাতিক যদি টি হয়ে থাকে, তাহলে তুমি কি লিখতে পারবে? কিউ Q1 by Q2 is equal to T1 by T2. গুড। তাহলে এটা না, তাহলে কিউ বাই টি ইজ ইকুয়াল টু কি হবে? কে। তাহলে আমরা এখন লিখতে পারি কি? Q1 বাই Q1 is equal to Q2 by T2। Q2 by T2। ভেরি গুড। এটাই হচ্ছে। তাহলে আমি যখন তাপীয় সাম্য অবস্থায় থাকবে, তখন আমরা দেখতেছি উৎসের তাপ ডিভাইড বাই উৎসের তাপমাত্রা সমান। এটা কিন্তু Q1টা কিসের ছিল? কিসের তাপ ছিল? উৎসের তাপ ডিভাইড বাই উৎসের তাপমাত্রা। উৎসের তাপ ডিভাইড বাই উৎসের তাপমাত্রা। তাহলে এখান থেকে আমরা আবার এটাও লিখতে পারি না? দেখো তো, Q1 ডিভাইডেড বাই Q2 সমান কি লিখতে পারবো? T1 by T2। T1 বাই T2। তাহলে তাপীয় সাম্য অবস্থায় আমরা, এটা কিন্তু নোট করো, এটা লাগবে সামনে, কিছুক্ষণ পরে লাগবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি? Q1 মানে কিসের তাপ? রমেশ? উৎসের। Q2 মানে কিসের তাপ? পূজন? গ্রাহকের। T1 মানে কিসের তাপমাত্রা? T2 মানে কিসের তাপমাত্রা? গ্রাহকের তাপমাত্রা। তাহলে তাপীয় সাম্য অবস্থায় থাকলে আমরা দেখতেছি কি,
উৎসের তাপ এবং উৎস এবং গ্রাহকের তাপের অনুপাত কার সমান? উৎস এবং গ্রাহকের তাপমাত্রার সমান। উৎস এবং গ্রাহকের তাপের অনুপাত হচ্ছে কিসের সমান? উৎস এবং গ্রাহকের তাপমাত্রার অনুপাতের সমান। এটা সবাই নোট রাখো, এটা নোট রাখো, এটা সবাই নোট রাখো। আমি সামনে জিজ্ঞেস করব, সবাইকে জিজ্ঞেস করব। ওকে, তাহলে কর্মদক্ষতা হচ্ছে কি? ইঞ্জিন কর্তৃক কাজে রূপান্তরিত তাপ শক্তি এবং শোষিত শক্তির অনুপাতের 100%, এটা আমরা দেখছি, তাই না? আচ্ছা, এখন দেখো কার্নো ইঞ্জিন আমরা ইতিমধ্যে কি জেনেছি? বাস্তবে ব্যবহৃত ইঞ্জিনের দক্ষতা খুব কম না? এটা কত পার্সেন্ট? 5% থেকে 25%। তাই ফরাসি বিজ্ঞানী সাদি কার্নো বাস্তব ইঞ্জিনের সকল দোষ ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন কল্পনা করেন, যার দক্ষতা হবে কত পার্সেন্ট? 100%। এই ইঞ্জিনকে কার্নো ইঞ্জিন বলা হবে। তাহলে কার্নো ইঞ্জিনে কি থাকবে দেখো, একটা কার্যনির্বাহী সিলিন্ডার থাকবে, একটা কার্যনির্বাহী বস্তু হিসেবে আদর্শ গ্যাসের একটা সিলিন্ডার থাকবে, এখানে একটা আদর্শ গ্যাসের সিলিন্ডার থাকবে, তারপরে এখানে একটা তাপ উৎস থাকবে, এখানে একটা তাপ অন্তরক আসন থাকবে, এই জায়গায় একটা তাপ গ্রাহক থাকবে। তাহলে কার্নো ইঞ্জিনের কয়টা অংশ বলতো? কে বলতে পারবো? 4টা। কি কি? 8টা অংশ। 8টা? কার্যনির্বাহী 8টা না 4টা? 4টা। 4টা। একটা কি? তাপ উৎস, কার্যনির্বাহী। তাপান্তরক। একটা হচ্ছে তাপ উৎস আর একটা হচ্ছে তাপ গ্রাহক। কেমন? হুম, এই দুইজনের মাঝখানে কি থাকবে? একটা তাপ অন্তরক আসন। তাপান্তরক। এই তাপ অন্তরক আসনের উপর একটা সিলিন্ডার থাকবে, যে সিলিন্ডারের মধ্যে কার্যনির্বাহী বস্তু হিসেবে একটা আদর্শ গ্যাস থাকবে। সিলিন্ডারের মধ্যে একটা আদর্শ গ্যাসের একটা কি থাকবে? একটা আদর্শ গ্যাসের সিলিন্ডার থাকবে, যেখানে এই গ্যাসটাই কি হবে? কার্যনির্বাহী বস্তু হিসেবে কাজ করবে। এই সিলিন্ডারটা সামনে পিছনে যাওয়া আসা করতে পারে। সিলিন্ডারটা কি করতে পারবে? সামনে পিছনে আসা যাওয়া করতে পারে। সামনে পেছনে যাওয়া। আর এই তাপ অন্তরক আসন থাকার কারণে সরাসরি উৎস থেকে তাপ গ্রাহকে যেতে পারবে না। তাপ অন্তরক আসন থাকার কারণে সরাসরি তাপ কোথায় যেতে পারবে না? আমরা জানি কি, উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে তাপ প্রবাহিত হয়, কিন্তু এই আসনটা থাকার কারণে, এই তাপ অন্তরক আসনটা থাকার কারণে উৎস থেকে তাপ সরাসরি কোথায় যেতে পারবে না? ওকে যেতে পারে। গ্রাহকে যেতে পারবে না। তাহলে কিভাবে যাবে এখন আমরা একটু দেখি। এই কার্যনির্বাহী বস্তুটা প্রথমে তাপ উৎসের কাছে যাবে, এখান থেকে Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে, গ্রহণ করার পরে আবার তাপ অন্তরক আসনে ফিরে আসবে, তাপ অন্তরক আসন থেকে আবার তাপ গ্রাহকে যাবে। হ্যাঁ, এই তাপ গ্রাহকে গিয়ে Q2 পরিমাণ তাপ বর্জন করবে, বর্জন করার পর সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। আচ্ছা, তাহলে সিলিন্ডারটা প্রথমে যে অবস্থায় ছিল সে আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে কিনা দেখো তো। প্রথমে কোথায় গিয়েছে বলছি? উৎসে গিয়ে একটা তাপ গ্রহণ করছে, তাহলে তাপ গ্রহণ করলে এবং তার আয়তনটা বৃদ্ধি পাবে, ওখানে গিয়ে তার আয়তনটা বৃদ্ধি পাবে। হ্যাঁ, সে আরো আয়তন বৃদ্ধি করে আবার কোথায় ফিরে আসবে? তাপ অন্তরক আসনের কাছে ফিরে আসবে। তাহলে এখানে কয় দফে আয়তন বৃদ্ধি পেয়েছে? 2টা। তাহলে আয়তনের প্রসারণ হয়েছে নাকি সংকোচন হয়েছে? প্রসারণ হয়েছে। তবে প্রথম ক্ষেত্রে সে যখন, আমি একটু দেখাচ্ছি, প্রথমে সে কোথায় গিয়েছে? এই জায়গায় গিয়েছে তাপ উৎসে, তখন সে তাপ T1 তাপমাত্রাটা স্থির ছিল। হ্যাঁ, দেখো প্রাথমিক অবস্থায় তার চাপ ছিল P1, আয়তন ছিল কত? B1। হ্যাঁ, V1। যখন এখানে গেল তখন সে কি করবে? তার চাপটাকে বাড়াই দিল, চাপটা কমাই দিল, আয়তনটা বাড়লো। এই আমি তীর চিহ্ন উপরের দিকে দেওয়া মানে হচ্ছে বাড়ছে, আর তীর চিহ্ন নিচের দিকে দেওয়া মানে হচ্ছে কি? কমছে। তাহলে কি কমছে? চাপ কমছে। সে চাপ কমালো, যখন এখানে ছিল চাপ কমাইয়া, এখানে যখন ছিল সে চাপ কমাইয়া আয়তন বাড়াইছে, চাপ কমাইয়া কি করছে? আয়তন বাড়াইছে। আয়তন বাড়ানোর পরে B1টা কি হয়ে গেল? B1টা কি হয়ে গেল? B2 হয়ে গেল। P1টা কমানোর পরে এটা কি হয়ে গেল? P2 হয়ে গেল। তখন সে এখানে এসে কি করলো? Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো। হ্যাঁ, আচ্ছা, যখন সে চাপটাকে আরো কমালো তখন সে চাপটা কি হয়ে গেল?
P3 হয়ে গেল, স্যার চাপটা আরো কমালে আয়তন আর বৃদ্ধি পাবে। আয়তন আরো বৃদ্ধি পেল, এটা B3 হয়ে গেল, আয়তনটা তাহলে দেখো এই P2টা যখন চাপটা কমালো তখন চাপটা আবার কি হয়ে গেল, P2 হয়ে গেল, P3 হয়ে গেল, আয়তন B3 হয়ে গেল। তখন সে আবার কোথায় ফিরে আসলো, এটা কইরে কোথায় ফিরে আসলো, কোথায় ফিরে আসলো, পূর্বের অবস্থানে অন্তরকাশনে। অন্তরকাশন থেকে ফিরে এসে আবার সে কোথায় যাচ্ছে দেখো তো, এখানে ফিরে আসতেছে। হ্যাঁ, এই যে এই জায়গায় ফিরে আবার এখানে ফিরে আসতেছে, এখানে ফিরে এসে সে এখানে যখন আসার সময় সে চাপটা বাড়াই দিল, এখানে আসার সময় কি করলো, চাপটা বাড়াই দিল, তখন আয়তন কি হয়ে গেল, কমে গেল। তাহলে এখন চাপটা কি হয়ে গেল, চাপটা হয়ে গেল P4, আয়তনটা হয়ে গেল B4। দেখো B4 এই জায়গায় আসার পরে সে আরো চাপ বাড়াই দিল, চাপ বাড়াই দিচ্ছে, আয়তনটা কমাই দিচ্ছে, আয়তনটা কি হয়ে গেছে, কমে গেল। কমে সে আবার কোথায় ফিরে আসলো, আবার তাপমাত্রা আসলে। অন্তরে। তাহলে দেখো এখানে কয় ধাপে কাজটা হয়েছে দেখো তো, 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ, 4টা ধাপ হলো না? হ্যাঁ, তাহলে প্রথম 2 ধাপে দেখো, প্রথম 2 ধাপে দেখো, এই প্রথম 2 ধাপে কিন্তু আয়তন বৃদ্ধি পেয়েছে। দেখো প্রথম ধাপে B1টা বেড়ে B2 হলো, B2টা বেড়ে B3 হলো, ঠিক কিনা? B3 তাহলে এখানে প্রথম 2 ধাপে হচ্ছে প্রসারণ হলো, প্রথম 2 ধাপে কি হলো, প্রসারণ হলো। তৃতীয় ধাপে দেখো সে যখন এখানে যাচ্ছে তখন দেখো আয়তনটা কমছে কিনা দেখো তো, সংকোচন। B3টা কমে B4 হয়ে গেল, তাই আয়তন কমলো। আবার B4টা কমে কোথায় আসলো, B1 এ। B1 এ, B5 কোথায়, B1 এ ফিরে আসলো। B1 আর P4টা বাড়াইয়া সে কোথায় ফিরে আসলো, P1 এ ফিরে আসলো। তাহলে আদি অবস্থায় সে P1 B1 এ ছিল, আবার ঘুরে গাড়ে সে আবার কোথায় চলে আসলো, P1 B1 এ চলে আসলো। তাহলে এই চক্রটা কি প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী? প্রত্যাবর্তী। কেন? কারণ সে সম্মুখ দিক থেকে যাত্রা শুরু করে আবার বিপরীত দিকে ফিরে আসতে পারলো, এবং প্রতি ক্ষেত্রে তাপ এবং কাজের ফলাফল কি হয়ে গেল, যেহেতু তাপ এবং কাজের ফলাফল শূন্য হয়ে গেল, আয়তনটা দেখো টোটাল আয়তনটা কিন্তু কি হয়ে গেল, ডিবিটা কি হয়ে গেল, 0 হয়ে গেল। টোটাল আয়তনটা 0 হয়ে গেল না? দেখো সে যাত্রা শুরু করছে B1 থেকে, ফিরে আসলো B1 এ, তাহলে আয়তন পরিবর্তন কত হলো, 0 হয়ে গেল। তাহলে 0 হয়ে গেল, তার মানে কাজের ফলাফল শূন্য হয়ে গেল, সম্পূর্ণ কাজের ফলাফল শূন্য হয়ে গেল। তাহলে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। এখানে দেখো দুইটা প্রসারণ হচ্ছে, প্রথম প্রসারণের ক্ষেত্রে তাপমাত্রাটা স্থির রাখলাম, দ্বিতীয় প্রসারণের ক্ষেত্রে তাপটা স্থির রাখলাম। তাহলে তাপমাত্রা স্থির রাখলে এটাকে কি বলবো, সমুষ্ণ। আর এখানে কি স্থির রাখছি, তাপ স্থির রাখছি, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয়। তাহলে একটা সমুষ্ণ প্রসারণ হলো, একটা রুদ্ধতাপীয় প্রসারণ হলো। আবার তৃতীয় ক্ষেত্রে এসে আমরা কি দেখো, T2টা কি স্থির রাখছি, অর্থাৎ গ্রাহকের তাপমাত্রাটাকে স্থির রাখছি, রাখার পরে এখানে কিন্তু আয়তনটা হ্রাস পাচ্ছে, তাহলে এটাকে একটা সংকোচন হলো। চতুর্থ ধাপেও কিন্তু আয়তনটা হ্রাস পাচ্ছে, তবে এই ক্ষেত্রে Q2টাকে আমি কি করলাম, স্থির রাখলাম। তাহলে এখানে কি হলো, তাহলে কি হলো দেখো, এইদিকে দুইটা কি হলো, এদিকে সংকোচন, এদিকে দুইটা কি হলো, প্রসারণ। তাহলে দুইটা সংকোচন, দুইটা প্রসারণ। তবে একটা সমুষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমুষ্ণ সংকোচন, একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে প্রক্রিয়াটা সম্পন্ন হলো। এরকম যখন কোনো চক্র সম্পন্ন হয়, একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া সম্পন্ন হবে, সমুষ্ণ প্রসারণ, সমুষ্ণ সংকোচন, ও রুদ্ধতাপীয় প্রসারণ, রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে, তখন এই প্রক্রিয়াটাকে বলা হবে কার্নো চক্র। এটাকে কি বলা হবে, কার্নো চক্র। তাহলে কার্নো চক্র কি বুঝতে পারছি আমরা সবাই? এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, একটি সমুষ্ণ প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটি সমুষ্ণ সংকোচন, একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে যদি কোনো তাপীয় ইঞ্জিন কোনো চক্র তাপকে কাজে পরিণত করে, তাপকে কিসে পরিণত করে, তাপকে কিসে কাজে পরিণত করে। তাহলে এখানে কাজ কতটুকু হবে বলতো, কে বলতে পারবো, কাজ কতটুকু হবে? কারণ আমরা হ্যাঁ Q1 - Q2। ওকে, তাহলে এখন দেখো কার্নো ইঞ্জিনের বর্ণনা দিতে পারবে এখন, বলো তো। একটি প্রত্যাবর্তী প্রক্রিয়া যেখানে একটি সমুষ্ণ প্রসারণ এবং প্রসারণ, একটি সমুষ্ণ সংকোচন এবং একটি রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে যে ইঞ্জিন
তাপ শক্তিকে কাজে পরিণত করে সে প্রক্রিয়াটাকে মূলত গুড, engine ভেরি থেকে গুড, কাজ- ভেরি গুড, ভেরি গুড, গুড। হ্যাঁ, এই যে দেখো এখানে দেখা যাচ্ছে সংকোচন প্রসারণ হচ্ছে কিনা দেখো তো। হচ্ছে? হ্যাঁ স্যার। সংকোচন স্যার। প্রসারণ হচ্ছে। তাহলে সংকোচন প্রসারণটা দুইটা সংকোচন হবে, দুইটা প্রসারণ হবে। প্রসারণের মাধ্যমে দেখো প্রত্যেক, এই যে দেখো সে ফিরে আবার কোথায় ফিরে আসতেছে, দেখো এই যে চক্রটা ফিরে কোথায় আসতেছে, আদি অবস্থায় ফিরে আসতেছে না। হ্যাঁ তাহলে এটা একটা স্যার। প্রত্যবর্তী প্রক্রিয়া, এটা একটা কি, তাহলে এখানে কি করতেছে, সংকোচন প্রসারণ হচ্ছে এবং একটা প্রত্যবর্তী প্রক্রিয়া হচ্ছে। ঠিক আছে, গ্যাসের প্রসারণ সংকোচন, চাকা ঘুরতেছে। জি স্যার। হ্যাঁ, সংকোচন কয়টা সংকোচন হচ্ছে, দুইবার সংকোচন হচ্ছে, দুইবার প্রসারণ হচ্ছে, হ্যাঁ, স্যার। তাই না? দুইবার প্রসারণ। হ্যাঁ, তাহলে এই চক্রগুলোকে বলা হবে কি? প্রত্যাবর্তী প্রক্রিয়া। আরে কার্ণচক্র। এখানে প্রত্যবর্তী কার্ণচক্র। প্রক্রিয়া হচ্ছে, সাথে দুইবার সংকোচন হচ্ছে, দুইবার প্রসারণ হচ্ছে, তাই না? তাহলে চক্রটাকে কি বলা হবে? জি স্যার। কার্ণচক্র। 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 হ্যাঁ, একটা আদর্শ তাপ ইঞ্জিন তথা কার্ণ ইঞ্জিনকে যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করলে এটি অবিরাম ভাবে শক্তি সরবরাহ করতে পারে। আচ্ছা, আমাদের কিন্তু ওই ম্যাক্স প্ল্যাঙ্ক বলছিল কি অবিরাম ভাবে শক্তি সরবরাহ করতে পারে এরকম কোনো যন্ত্র আবিষ্কার করা সম্ভব না, কিন্তু কার্ণ বলতেছেন যে এরকম যন্ত্র, একটা আদর্শ যন্ত্র তৈরি করব যেটা অবিরাম ভাবে শক্তি সরবরাহ করতে পারবে, সেটাকে আমরা কার্ণচক্র, যেটা আমরা দেখতেছি অবিরাম ভাবে সে কি করতেছে, শক্তি সরবরাহ করতেছে না। একটি সংকোচন, একটা প্রসারণ, একটা রুদ্ধতাপীয় প্রসারণ, একটি রুদ্ধতাপীয় সংকোচন, একটি সমষ্ণ প্রসারণ, একটি সমষ্ণ সংকোচনের মাধ্যমে অবিরাম ভাবে কি করতেছে, শক্তি সরবরাহ করতেছে, এটাকে আমরা কার্ণচক্র বলতেছি। অর্থাৎ যে প্রক্রিয়ায় কার্যনির্বাহী বস্তু পরপর দুটি প্রসারণ, হ্যাঁ, পরপর দুটি সংকোচন সম্পন্ন করে প্রাথমিক অবস্থায় ফিরে আসে, অর্থাৎ হ্যাঁ, এবং অবিরাম শক্তি সরবরাহ করতে পারে, তাকে আমরা কি বলবো, কার্ণচক্র বলবো। কার্ণচক্র। বুঝতে পারছি? কার্ণচক্র কয়টা পর্যায়ে গঠিত হচ্ছে তাহলে? চারটি। একটা হচ্ছে সমষ্ণ প্রসারণ, একটি রুদ্ধতাপীয় প্রসারণ, একটা সমষ্ণ সংকোচন, একটা রুদ্ধতাপীয় সংকোচনের মাধ্যমে। তাহলে আমরা এখন দেখব কার্ণচক্রটা, আমরা দেখব প্রথমে চারটা ধাপ, যে চারটা ধাপ সেগুলোকে আমরা বর্ণনা করতেছি। প্রথম ধাপটা দেখো, আমি প্রথম ধাপে কি ছিল, P1 B1 এ ছিল, তাই না? এই যে দেখো প্রথম ধাপ কি ছিল, চাপটা ছিল P1 B1। দেখো এখানে আমি এদিকে আমি দেখো এদিকে দিছি কি আয়তন, এদিকে দিছি চাপ। তাহলে চাপটা কমাইছিলাম না প্রথম ধাপে, দেখো তো চাপটা কমিয়ে আয়তনটাকে কি করছিলাম, বৃদ্ধি করছি। বৃদ্ধি করেছিলাম। এই যে দেখো এখানে চাপটা, আর এই জায়গায় এসে চাপটা দেখো, চাপ কমছে না বাড়ছে, চাপ বরাবর কমছে না বাড়ছে, উপর থেকে নিচে না কমছে। আয়তন দেখো তো, আয়তন বাড়ছে কিনা, তারা আয়তন বাড়ছে। বাড়ছে। আয়তন দেখো, আয়তন বাড়ছে। এটা ছিল এদিকে আর এটা এখানে, এখন কোনটা বড়, এটা বড় না এটা বড়? দ্বিতীয় চিত্রটা। স্যার দ্বিতীয়টা। তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে। তাহলে সমষ্ণ প্রসারণ, এটা হচ্ছে কি সমষ্ণ প্রসারণ না, সমষ্ণ প্রসারণ হলো। তাহলে প্রথম অবস্থায় চাপ ছিল P1, আয়তন ছিল B1। দ্বিতীয় অবস্থায় সমষ্ণ প্রসারণে চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে B2। তারপরে তখন কাজ কতটুকু কাজ হচ্ছে দেখো তো, কাজ কতটুকু হবে। তারপর এখন দেখো তারপরে কি হচ্ছিল, আরো চাপ কমানো হচ্ছিল, তাই না? P2টাকে কমায়া P3 করা হচ্ছিল, তখন আয়তনটা কি হয়েছিল, বৃদ্ধি পেয়েছিল। মনে আছে কিনা দেখো, পিছনে যখন দেখাইছিলাম আয়তনটা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আরো একটা প্রসারণ হলো, এটাকে এই ক্ষেত্রে আমি কি তাপ স্থির রাখতেছি, তাহলে এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ। তখন কাজ হচ্ছে কত, B2 থেকে সে B থেকে C তে আসছে, তাহলে কাজ হবে কত, B1 থেকে C1, B1 থেকে C1, এটুকু পর্যন্ত তার কাজ হচ্ছে, ঠিক কিনা? প্রথম ক্ষেত্রে কাজ কতটুকু হয়েছিল, এইটুকু না, A থেকে B তে আসছিল, তাহলে A বরাবর লম্ব টানলাম A1, B বরাবর লম্ব টানলাম B1, তাহলে কাজ হচ্ছে এইটুকু, ঠিক কিনা? দ্বিতীয় ক্ষেত্রে কাজ হচ্ছে কতটুকু, এইটুকু না? এখন দেখো তৃতীয় ক্ষেত্রে এসে আমি চাপটাকে আবার বাড়ানো শুরু করছিলাম, চাপটা বাড়াই আমি P3 থেকে P4 এ নিয়ে যাচ্ছিলাম। তখন চাপ বাড়াইলে কি হবে, আয়তন কি হবে, কমবে না বাড়বে? কমে যাবে। আয়তন দেখো B3 থেকে কোথায় আসলো, B4 এ চলে আসলো। তাহলে B3 বড় নাকি B4 বড়? B3 বড়। তাহলে আয়তন কমে গেল, আয়তন কমলে এখানে সংকোচন হলো, তবে সেই ক্ষেত্রে তাপমাত্রা স্থির রাখলাম, T2 স্থির রাখলাম, এই জন্য এটাকে বলা হবে
সমষ্ণ সংকোচন, অর্থাৎ এটা গ্রাহকে, এই ঘটনাটা কোথায় ঘটতেছে, গ্রাহকের দিকে নাকি নাকি তাপ উৎসের দিকে নাকি গ্রাহকের দিকে ঘটনাটা? এই জন্য আমি T2 টাকে স্থির রাখলাম, T2 কে স্থির রাখলাম। আবার এই যখন ডি অবস্থানে আসলো তখন তার চাপটাকে আরো বাড়ানো হলো, বাড়াইয়ে কোথায় নিয়ে যাওয়া হবে, P1 এ নিয়ে যাওয়া হবে, তখন আয়তনটা P1 কমে যাবে। দেখো, আচ্ছা তৃতীয় ক্ষেত্রে কৃত কাজ কি হবে, ডিসি, সি বিন্দু থেকে একটা লম্ব টানলাম C1, ডি বিন্দু থেকে একটা লম্ব টানলাম D1, তাহলে কাজ হবে কতটুকু, ডিসি C1 D1। এখন এখান থেকে কোথায় ফিরে যাচ্ছি আমি, কোথায় ফিরে যাচ্ছি, এ বিন্দু এ বিন্দুতে, তখন চাপটা বাড়ানো হচ্ছে, P4 থেকে কত করা হচ্ছে, P1 আয়তন কত হয়ে যাচ্ছে, B4 থেকে B1 হয়ে যাচ্ছে। এখন আয়তন বাড়ছে না কমছে, আয়তন বাড়ছে না কমছে, কমছে। তাহলে আয়তন কমলে তাহলে সংকোচন হলো, তাহলে এখানে কি হলো, রুদ্রতাপীয় সংকোচন হলো। তাহলে দেখো এই যে কাজটা হলো, এই ক্ষেত্রে কাজ কত, তাহলে এই যে হলো প্রথম পর্যায়ে সমষ্ণ প্রসারণের জন্য কৃত কাজ কত হচ্ছে, প্রথম পর্যায়ে কাজটা কি ছিল, এ থেকে বি তে গেল, তাহলে এ বরাবর লম্ব টানলাম A1, বি বরাবর লম্ব টানলাম B1, তাহলে কৃত কাজ কত হবে, তাহলে এ বি B1 A1 না, প্রথম ক্ষেত্রে এ থেকে কোথায় গেল, তাহলে এ বরাবর লম্ব টানলাম A1, বি বরাবর লম্ব টানলাম B1, তাহলে কৃত কাজ কত হবে, এ বি, তাহলে এটাকে আমরা এখন দেখো, তাহলে আমরা এখন কৃত কাজের সমীকরণ আমরা কি জানি, PdB না, PdB, তাহলে কিন্তু আয়তনটা এখানে এখানে চলক কি তাহলে বি না, কার সাপেক্ষে আমি সমাকলন করব, বি এর সাপেক্ষে, তাহলে বি এর পরিবর্তন কোথা থেকে কোথায় হচ্ছে, B1 থেকে B2, এই জন্য আমি সমাকলনের লিমিট দিলাম B1 থেকে B2। তাহলে আমরা ফি সমান, এই যে ফি বি সমান এনআরটি জানলে, তাহলে বি সমান ফি সমান কি হবে, এনআরটি ডিভাইড বাই বি। তাহলে প্রথম ধাপে কি ছিল, টিতে T1 ছিল, প্রথম ধাপে টিতে T1 ছিল, তাহলে আমরা এখন কৃত কাজ কত হবে, তাহলে এনআরটি, এখন আমরা এই 1/b nRT1 এগুলো হচ্ছে ধ্রুবক, এগুলোকে বের করে নিয়ে আসলাম। তাহলে 1/b dB কি জানি আমরা, লন বি তে আমরা কি বসাবো, এই লিমিটের চিহ্নগুলো বসাবো B1 থেকে B2। তাহলে এখন কি হবে, প্রথম ধাপে কৃত কাজ, এগুলো খুবই ইম্পর্টেন্ট, আসবে তোমাদেরকে চিত্রটা দিয়ে বলবে যে সমষ্ণ প্রসারণে T1 এর ক্ষেত্রে কত কৃত কাজ কতটুকু হয়েছে। আচ্ছা এখন যদি মুজাহিদ তুমি বলতে পারবে, আমি জানি B2 ডিভাইড বাই B1 এর পরিবর্তে যদি আমাকে চাপ দেয়, তাহলে আমি এখানে কি লিখবো, স্যার W1 সমান এনআরটি P1 ডিভাইডেড বাই P2, B2 এর জায়গায় P1 বলবো আর এটা B1 এর জায়গায় P2 বলবো। হ্যাঁ, তাহলে আমরা এটা তাহলে প্রথম ধাপে কৃত কাজ সমীকরণ আমরা পেয়েছি, পরীক্ষার হলে আসলে পারবো, সৃজনশীলে দিলে ইনশাআল্লাহ কতটুকু কৃত কাজ করতে হবে। ওকে, খুবই ইম্পর্টেন্ট লেকচার। তারপর দ্বিতীয় ধাপে আসি, দ্বিতীয় ধাপে আমরা কোথা থেকে কোথায় গিয়েছি, বি থেকে কোথায় গিয়েছিলাম, সি তে, বি থেকে সি, তাহলে কৃত কাজ কত হবে, বি সি B1 C1, তাহলে এই ক্ষেত্রে কৃত কাজের সমীকরণ আমরা জানি, তাহলে B3 থেকে, তাহলে আমরা এখন লিখবো, দেখো এইখানে দেখো এই জায়গায় হচ্ছে কি রুদ্রতাপীয় প্রক্রিয়ার জন্য আমরা ফি ইজ ইকুয়াল টু ফি বি সমান কি জানি, ফি বি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কি জানি, ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা ফি ইজ ইকুয়াল টু কি পাবো, কে বাই বি গামা। তাহলে এটাকে আমরা করলে কি হবে, এটাকে কেটাকে বের করে নিয়ে আসবো, বি গামাটাকে করলে এটা উপরে উঠলে বি মাইনাস গামা হবে। বি মাইনাস গামাকে আমরা যখন সমাকলন করবো, সমাকলন তোমরা বাসায় সবাই করবা, তখন মানটা এটা হবে। তাহলে কৃত কাজটা কি হবে, 1 ডিভাইড বাই 1 মাইনাস গামা এটা। তাহলে এটাকে আরো করলে কি হবে, একদম লাস্ট ইকুয়েশনটাতে চলে যাচ্ছে, আমি এত কিছু মুখস্থ রাখার দরকার নেই। এই যে লাস্ট এখানে দেখো এনআর, দেখো এনআর ডিভাইডেড বাই 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে রুদ্রতাপীয় ক্ষেত্রে কৃত কাজ আমরা তো এগুলো আগে দেখছিলাম, দ্বিতীয় লেকচারে দেখছিলাম। তাহলে এনআর 1 মাইনাস গামা ইন্টু T2 মাইনাস T1। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কৃত কাজ কতটুকু হবে আমরা দেখছি, অর্থাৎ সমষ্ণ প্রসারণে কৃত কাজ কতটুকু, রুদ্রতাপীয়, এগুলো মুখস্থ রাখতে হবে। রুদ্রতাপীয় প্রসারণে কৃত কাজ কতটুকু অবশ্যই মুখস্থ রাখবা। তাহলে এখন দেখো তৃতীয়, তাহলে কৃত কাজটা আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে সমষ্ণ সংকোচন তৃতীয় ধাপে। তৃতীয় ধাপে কোথায় থেকে কোথায় গেল, সি থেকে কোথায় গেল, ডি তে। তাহলে কৃত কাজ কত হবে, ডি সি C1 D1। হ্যাঁ, তাহলে এখন দেখো, এখন কিন্তু দেখো যেহেতু কি হচ্ছে,
আয়তন সংকুচিত হচ্ছে, তাহলে কাজটা কি হয়ে যাবে? ঋণাত্মক হয়ে যাবে স্যার। এই জন্য আমি মাইনাস দিচ্ছি। দেখো মাইনাস দিলে তাহলে এখন কৃতকাজের পরিমাণ কি হবে? যেহেতু এটাও কি, এটাও একটা কি প্রক্রিয়া, সমষ্ণ প্রক্রিয়া, তাহলে সমষ্ণ প্রক্রিয়া কৃতকাজের সমীকরণ আমরা কি জানি? nRT ln B2 by এখানে এখানে দেখো আমরা B4, এই যে B2 হচ্ছে এখানে B4 আর B1 হচ্ছে কি B3। ক্লিয়ার? বুঝতে পারছি কিনা? স্যার আচ্ছা, তারপরে স্যার। হচ্ছে চতুর্থ ধাপ। চতুর্থ ধাপে আমরা কোথায় থেকে কোথায় গেছি? ডি থেকে কোথায় গেছি? এতে তাহলে কৃতকাজ কি হবে? ডি D1 D1 তাহলে এখন এটা কৃতকাজ কি জানো? আমরা কি জানবো? এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃতকাজ আমরা কি দেখছিলাম? nr ডিভাইড বাই গামা মাইনাস 1 t1 মাইনাস t2। ঠিক আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে কেন বলো তো? তাহলে এখন মোট কৃতকাজ কত হবে? তাহলে এখন 4 ধাপে কৃতকাজ হয়েছে। প্রথম ধাপে W1, দ্বিতীয় ধাপে W2, তৃতীয় ধাপে W3, চতুর্থ ধাপে W4। তাহলে এগুলো সবগুলো যোগ করলে মোট কৃতকাজ হবে। মোট কৃতকাজ হবে। বুঝতে পারছি? কয়টা ধাপে কাজ হয়েছে? 4 ধাপে হয়েছে না? প্রথম দুটো হচ্ছে প্লাস, পরের দুটো হচ্ছে মাইনাস। এই জন্য দেখো প্রথমটা প্লাস দিছি W1, W2 মাইনাস W3, W4। বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এখন তোমরা আর W2 এবং W4 কি হবে? সমান হবে। কেন হবে? কেন হবে W2 এবং W4 কেন সমান হবে? কারণ এই দুইটা কি রুদ্ধতাপীয় প্রসারণ আর রুদ্ধতাপীয়তে কি হয়? রুদ্ধতাপীয়তে কোনো বাহ্যিক কোনো দুইটা কাজে কি হবে? সমান হবে। যতটুকু সংকোচন হবে ততটুকু প্রসারণ হবে। বুঝতে পারছি? তাহলে এটা আমরা দেখলে এখন দেখতেছি এখন তাহলে কি হবে? মোট কাজ হচ্ছে এ বি সি ডি ক্ষেত্রফল, এ বি সি ডি ক্ষেত্রফলটাই হচ্ছে। ওকে, এই যে কার্নো ইঞ্জিনের যে চিত্রগুলো আমরা দেখলাম, দেখো প্রথম ধাপে আমরা কি হচ্ছে? প্রসারিত হচ্ছে। দেখো প্রথম ধাপ থেকে যখন আমি দ্বিতীয় ধাপে গেছি তখন কি প্রসারিত আয়তন বৃদ্ধি পেয়েছি কিনা দেখো তো? স্যার চাপ কমে গেছে, আয়তন বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, দ্বিতীয় ধাপ থেকে যখন তৃতীয় ধাপে গেছি তখন আয়তন বৃদ্ধি পেয়েছে কিনা দেখো তো? স্যার হ্যাঁ, তবে তৃতীয় ধাপ থেকে যখন চতুর্থ ধাপে গেছি তখন আয়তন হ্রাস পেয়েছে কিনা দেখো তো? স্যার আবার চতুর্থ ধাপ থেকে যখন একদম প্রথম ধাপে ফিরে আসছি, কারণ আমরা এটা প্রত্যাবর্তী প্রক্রিয়া, চতুর্থ ধাপ থেকে আবার কোথায় ফিরে আসতে হবে? প্রথম ধাপে। তাহলে এখানেও কি দেখো আয়তন হ্রাস পেয়েছে কিনা দেখো তো? তাহলে আমরা কার্নো ইঞ্জিনটা পুরোটা বুঝতে পারছি, এখন মাথার মধ্যে সেট হয়ে গেছে। স্যার তাহলে কৃতকাজ কতটুকু হবে? যেহেতু এখানে তাপ গ্রহণ করছে Q1, তাপ বর্জন করছে Q2, তাহলে কৃতকাজ কত হবে? Q1 মাইনাস Q2। দেখো এখানে দেখো, তাহলে 1 থেকে 2 আসতে কি হলো? সমষ্ণ। 2 থেকে 3 আসতে রুদ্ধতাপীয়, 3 থেকে 4 আসতে সমষ্ণ, আর 4 থেকে গেলে তাহলে সমষ্ণের ক্ষেত্রে প্রথম দিকে যেহেতু এখানে প্রথমে কি থাকবে? উৎসের তাপমাত্রা থাকবে, এখানে গ্রাহকের তাপমাত্রা থাকবে। মনে থাকবে? কারণ প্রথম দিকে সে উৎসের কাছে গিয়েছিল, তারপর 3 থেকে 4 এসে কোথায় গেছিল? গ্রাহকের দিকে গেছিল, তাই গ্রাহকের তাপমাত্রা। ওকে, আচ্ছা, কার্নো চক্র কি এখন তো বলতে পারবো? দেখি এটা করতে পারি কিনা। এটা এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, বাড়ির কাজ করে দিবা। স্ক্রিনশট নাও সবাই, আমি এখানে আর করাতে পারবো না, সময় নয়। স্ক্রিনশট নাও সবাই। আচ্ছা, তারপরে আচ্ছা, ইঞ্জিনের দক্ষতা আমরা জানি না, একটা ইঞ্জিনের দক্ষতা 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। সাম্য অবস্থায় আমরা Q2 ডিভাইড বাই Q1 ইজ ইকুয়াল টু কি জানছি? T2 by T1 তাহলে আমরা এখন T2 বাই T1 বসে দিব। এই যে এখানে বসে দিচ্ছি। এগুলো তো আমরা করে দেখাইছি, এটা আর করা দেখার দরকার নেই। সুতরাং আমরা এখন লিখতে পারি কি? দক্ষতা ইজ ইকুয়াল টু কি? 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইনটু 100%। ওকে, কার্নো ইঞ্জিনের দক্ষতা তাহলে কি হবে? হয় এটা 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1 ইনটু 100%, অথবা 1 মাইনাস T2 ডিভাইড বাই T। এখানে T2 বলতে কার তাপমাত্রা? গ্রাহকের তাপমাত্রা। T1 বলতে কার তাপমাত্রা? গ্রাহকের T1 বলতে T1 গ্রাহক উৎসের। Q2 বলতে কার তাপ? গ্রাহকের তাপ Q1 বলতে কার তাপ? উৎসের তাপ। এই দুটো সূত্র মুখস্থ রাখতে হবে। তাহলে কার্নো ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, এই একটা অঙ্ক করে দিলাম, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, এটা দিকে তোমরা বাসায় যেন করতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও, সময় কম তো আমি করাচ্ছি না, বাসায় করার জন্য। ওকে, আচ্ছা, এই যে এখানে দুইটা, এটা স্ক্রিনশট নাও, এটা বাসায় করবা।
একটা কার আছে, একটা মোটরসাইকেল আছে, স্ক্রিনশট নাও, এটা বাসায় করবা, আমাকে দেখাতে হবে এগুলো সব। ওকে, স্ক্রিনশট নিছো? স্যার দ্বিতীয়টা তো জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে এইটাও তোমরা স্ক্রিনশট নাও, বাসায় করবা। মাঝখানে মাঝখানে কিছু নেই, এটাই ঠিক আছে। স্যার আচ্ছা, তাপ ইঞ্জিন কি, কার্নো ইঞ্জিন কি, কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব কিনা, এটা তোমরা তোমরা এটা তোমাদের বাসার কাজ। কার্নো ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব কিনা, এটা তোমাদের বাসার কাজ। নাও, এটা এটা অসম্ভব স্যার। অসম্ভব কি সম্ভব, এটা তোমরা গাণিতিকভাবে দেখাবা আমাকে, গাণিতিকভাবে দেখাবা। অসম্ভব কি সম্ভব, অসম্ভব বলা যাবে, কি সম্ভব বলা যাবে, এটা তুমি গাণিতিকভাবে আগামীতে আমাকে দেখাবা, ঠিক আছে? বুঝতে পারছি? জি স্যার। এটা অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট। কোন ইঞ্জিনের দক্ষতা 100% সম্ভব কিনা, এটা অ্যাসাইনমেন্ট তোমাদের কার্নো ইঞ্জিনের। আরো একটা বাড়ির কাজ, এটা সম্ভব বলছিলেন মনে হয়। সম্ভব কি অসম্ভব এরকম সেটা বলেছেন যে এটা গাণিতিকভাবে দেখাবা, কখন সম্ভব হবে। এই যে দক্ষতা সমীকরণ তুমি কি জানো, ইট ইজ ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড বাই T1 ইনটু 100%, জানো না? ওইখানে কার মান বসালে কত বসালে এটা সম্ভব, এটা আমাকে দেখাবা। T1 এর মান কত বসালে অথবা T2 এর মান কত বসালে। এটা দেখো, একটা কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের যখন 27°C, এটা বাড়ির কাজ, এটাও বাড়ির কাজ। এগুলো আগামীকাল দেখাতে হবে, স্ক্রিন শেয়ার করতে হবে আগামীকাল এগুলো করে। আচ্ছা, এই যে এখানে কোনটা সম্ভব দেখো তো, 100% কখন হবে বলো তো, কোন তাপমাত্রা দিলে? এই যে আমি কিছুটা নমুনা তোমাদেরকে দিয়ে দিয়েছি, দেখো কার তাপমাত্রা কত দিলে 100% হবে। দেখো আমরা 1 মাইনাস, এখানে দেখো এটা 100% করার জন্য কি হতে হবে, জিরো এই T2 টা 0 করে দিলে তাহলে কি হয়ে যাবে, 100% হবে না? ওই যে যেটা বলছি ওইটা। ওকে, তাহলে এই আরেকটা বাড়ির কাজ, আরেকটা বাড়ির কাজ। স্যার আগের স্লাইডটা একটু দেখান তো স্যার। স্ক্রিনশট নাও, পিডিএফ দিব তো, বাড়ি কাজ কি আর আছে? এইটাই লাস্ট। হ্যাঁ, তুমি তো খালি ফাঁকিবাজি করার জন্য থাকবা। ওকে, ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। নমস্কার। আসসালামু আলাইকুম। নমস্কার।